আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ডেভেলপার কোয়েশ্চেন সলভিং সিরিজের দ্বিতীয় ভিডিওতে। এই ভিডিওতে আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখব। তো আমাদের প্রথম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ফাইন্ড, ফিল্টার, সাম, এভরি। এই যে মেথডগুলো, এই মেথডগুলোর মধ্যে পার্থক্য কি? মূলত ফাইন্ড এবং ফিল্টার যে মেথড আছে, এটা কন্ডিশন ফুলফিল হওয়ার পরে সেই এলিমেন্টকে রিটার্ন করে। ফাইন্ড রিটার্ন করে হচ্ছে ম্যাচ হওয়া প্রথম এলিমেন্টকে বা প্রথম আইটেমকে, এবং ফিল্টার রিটার্ন করে যতগুলো আইটেম সেই কন্ডিশনকে ফুলফিল করবে তাদের সবগুলোকে আলাদা একটা অ্যারের ভিতরে রিটার্ন করে। অন্যদিকে সাম এবং এভরির মধ্যে সামটা হচ্ছে যদি পুরো অ্যারের মধ্যে ম্যাপ করার পর যে কোনো একটা আইটেম তার কন্ডিশনকে ফুলফিল করে তাহলে সে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে যে হ্যাঁ ট্রু, একটা আইটেম পাওয়া গেছে যেটা হচ্ছে ট্রু। অন্যদিকে এভরি হচ্ছে প্রতিটা আইটেম চেক করে যে তারা কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করে কিনা। যদি সবগুলো আইটেমই কন্ডিশনকে স্যাটিসফাই করে কেবলমাত্র তখনই সে বুলিয়ান ভ্যালু হিসেবে ট্রু রিটার্ন করে অথবা সে ফলস রিটার্ন করে। দ্যাট মিনস সাম এবং এভরি কন্ডিশন স্যাটিসফাই হলে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, এবং ফাইন্ড এবং ফিল্টার কন্ডিশন স্যাটিসফাই হওয়ার পরে তারা সেই এলিমেন্টকে অথবা অ্যারে অফ এলিমেন্টকে রিটার্ন করে। এরপর হচ্ছে আমাদের 27 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে হাউ ডু ইউ সিলেক্ট এলিমেন্টস ইন ডম ইউজিং জাভাস্ক্রিপ্ট। আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে ডম ম্যানিপুলেশন করি তখন আমরা কিভাবে কোনো একটা এলিমেন্টকে ধরি। তো আমাদের যে সবচেয়ে প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে আইডি ডিফাইন করি এবং ক্লাস ডিফাইন করি। এই ক্লাস এবং আইডি দিয়ে আমরা ধরতে পারি, আবার অনেক সময় ট্যাগ দিয়ে ধরতে পারি। তো এই জিনিসগুলোকে মাধ্যমে আমরা ধরি। তো কিভাবে ধরি? যদি কোনো একটা আইডিকে আমরা ধরি, ধরা যাক আমরা একটা ডিভ নিয়েছি, যে ডিভটাকে আমরা আইডি হিসেবে মাই ডিভ সেট করেছি, তাহলে তাকে আমরা গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এইটা দিয়ে আমরা তার মধ্যে তার ওই ডিভের আইডি নামটা দিব, তাহলে আমরা সেই ডিভটাকে আমরা পেয়ে যাবো। অতঃপর সেটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখবো। তারপরে যদি আমরা ক্লাস নেম, দেখা গেছে যে একটা ক্লাস অনেকগুলা ট্যাগের মধ্যে ইউজ করা হয়েছে, এখন সেগুলোকে আমরা একসাথে পেতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। অর্থাৎ এখানে একাধিক ক্লাস, মানে এই ক্লাসটা একাধিক আইটেমের উপর আমরা ইউজ করতে পারি, যার ফলে আমাদের গেট এলিমেন্টস বলা হয়েছে, এখানে প্লুরাল ইউজ করা হয়েছে। এটা আমাদের একটা অ্যারে অফ ডাটা দিবে, অর্থাৎ এই ক্লাসগুলো যতগুলোতে আছে ততগুলোকে একটা অ্যারেতে দিবে। আর এই যে গেট এলিমেন্টস বাই আইডি শুধুমাত্র স্পেসিফিক যে ডিপটা আছে সেটাকে দিবে, সেটা ডিপ হতে পারে, যাই হতে পারে, মানে আইডিটা তো আমরা ইউনিক হয়, তাই না? একটা প্রজেক্টের ভিতরে আইডি সবসময় ইউনিক হয়, তো মানে ওই আইডিতে একটা আইটেমই পাওয়া যাবে, যার ফলে ওটা একটা আইটেমই রিটার্ন করবে। কিন্তু ক্লাস নেম যেহেতু মাল্টিপল জায়গায় ইউজ করতে পারে, তাই সে একটা অ্যারে অফ এলিমেন্টস দিবে আমাদেরকে। অন্যদিকে আমরা চাইলে ট্যাগ নেম দিয়েও আমরা ধরতে পারি। ট্যাগ নেম দিয়ে ধরলে হচ্ছে সেক্ষেত্রে আমাদের যে একাধিক ট্যাগ যেহেতু আমরা ইউজ করি, সবগুলো ট্যাগকে একসাথে একটা অ্যারেতে দিবে। তারপরে আমরা চাইলে কোয়েরি সিলেক্টর, এটা হচ্ছে একটা কমন কিওয়ার্ড যেটা দিয়ে আমরা সবকিছু ধরতে পারি। চাইলে আমরা ডিভকে ধরতে পারি, ট্যাগকে ধরতে পারি, ক্লাসকে ধরতে পারি। যদি আমরা এরকম দেই যে কোয়েরি সিলেক্টর হ্যাশ মাই ডিভ, তো হ্যাশটা ডিফাইন করা হচ্ছে আইডি কে, তাহলে ওই আইডি অনুযায়ী যাকে পাবে তাকে ধরবে। আবার যদি দেই যে কোয়েরি সিলেক্টর ডট মাই ক্লাস, তাহলে ডট হচ্ছে একটা ক্লাসকে ডিফাইন করে, তখন ওই ক্লাসে যতগুলো আইটেম কি পাবে সবগুলোকে রিটার্ন করবে। আবার যদি কোয়েরি সিলেক্টর অল পি দিয়ে দিই, তাহলে হচ্ছে সে পি ট্যাগে যতগুলো পাবে সবগুলোকে একসাথে দিবে। তো এইভাবে আমরা কোয়েরি সিলেক্টর বা গেট এলিমেন্ট করে আমরা ডমের ভিতরে জাভাস্ক্রিপ্টের আইটেমগুলোকে ধরতে পারি এবং পরবর্তীতে সেগুলোকে আমরা ডম ম্যানিপুলেশন করতে পারি। এরপর আমাদের দ্বিতীয় কোশ্চেন, সেটা হচ্ছে যে ২৮ নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে যে কোন একটা আইটেমকে আমরা ধরলাম। ধরার পরে তাকে আমরা ম্যানিপুলেট কিভাবে করব? তার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে কিছু মেথড ইউজ করি বা প্রপার্টিজ বা ফাংশন ইউজ করি, সেটা হচ্ছে যেমন টেক্সট কনটেন্ট। আমরা একটা পি এলিমেন্টকে ধরছি, পি ট্যাগকে ধরছি। এখন সরি, পি ট্যাগকে ক্রিয়েট করছি, ক্রিয়েট এলিমেন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়। তো ক্রিয়েট করার পরে এখন পি ট্যাগ পাইছি, কিন্তু তার মধ্যে কোনো তো কনটেন্ট নাই। তো সেখানে যদি আমরা টেক্সট কনটেন্ট দিই, তাহলে এই টেক্সটগুলো একটা পি ট্যাগের ভিতরে ঢুকে এরকম একটা আইটেম আসবে। এরপরে আমরা চাইলে তাকে একটা আইডি দিতে পারি, যে এই প্যারাগ্রাফের আইডি দিলাম। তারপর একটা ক্লাস নেম যদি দেই, সে ক্লাস নেম দিতে পারলাম। তারপর আমরা চাইলে একটা টেক্সট নোট তৈরি করতে হবে। টেক্সট নোট মানে কি? মানে হচ্ছে আমরা কোন ধরনের ট্যাগ ডিফাইন করব না। জাস্ট একটা নোট থাকবে। একটা ব্লক অফ কোড থাকবে, যেটাকে আমরা চাইলে অন্য কোনো ট্যাগের ভিতরে ঢুকাইতে পারব। ধরি আমরা একটা নোট বানাচ্ছি, যে টেক্সট নোট, এখানে ক্রিয়েট টেক্সট নোট দিয়ে আমরা বানালাম। অ্যাডিশনাল টেক্সট একটা নোট দিবে। এখন এই নোটটাকে আমরা নিউ প্যারাগ্রাফের ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন এখানে এই টেক্সটটা প্যারাগ্রাফের কনটেন্ট হিসেবে কাজ করবে। মানে জিনিসটা হচ্ছে যে আমরা সরাসরি কোনো ট্যাগকে ক্রিয়েট না করে আমরা হচ্ছে একটা নোট ক্রিয়েট করছি একটা কনটেন্ট হিসাবে। সেই কনটেন্টটাকে আমরা ট্যাগের ভিতরে অ্যাপেন্ড চাইল্ড এর মাধ্যমে ঢুকিয়ে দিলাম। এরপরে আমরা চাইলে তাকে বডি তো আমরা জানি যে ডকুমেন্ট ডট বডি বলতে পুরো বডিটাকে বোঝায়। তো সেই বডির ভিতরে আমরা সেই প্যারাগ্রাফটি ঢুকিয়ে দিলাম। তো এভাবে করে আমরা একটার ভিতরে একটা আইটেম ঢুকিয়ে দিতে পারি। এটা হচ্ছে কিভাবে আমরা অ্যাপেন্ড ডকুমেন্টস এলিমেন্টস টু দ্য ডম, মানে ডমের ভিতরে কিভাবে একটা এলিমেন্টকে অ্যাপেন্ড করি, প্রবেশ করাই। এরপর আমাদের ২৯ নম্বর প্রশ্নটা হচ্ছে যে ইনার এইচটিএমএল এবং টেক্সট কনটেন্ট এর মধ্যে পার্থক্য কি? আমরা জানি যে যখনই আমরা আ কোনো একটা আইটেমকে একটা ট্যাগের ভিতরে বা কোনো কিছুর ভিতরে আমরা একটা কিছু কনটেন্ট দিতে চাই, তখন আমরা ইনার এইচটিএমএল অথবা টেক্সট কনটেন্ট ব্যবহার করি। তো ইনার এইচটিএমএল এবং টেক্সট কনটেন্ট এর মধ্যে পার্থক্য হচ্ছে ইনার এইচটিএমএলটা এইচটিএমএল এর মতো কাজ করে। আর টেক্সট কনটেন্টটা হচ্ছে টেক্সটের মতো কাজ করে। ইনার এইচটিএমএল দিয়ে আমরা যদি কোনো আইটেমকে প্রবেশ করাই, তাহলে তার মধ্যে স্টাইল, তারপরে সবকিছুই আমরা দিতে হবে, সবকিছু। অন্যদিকে টেক্সট কনটেন্টটা শুধুমাত্র সেই কনটেন্ট গুলো বা স্টাইল এলিমেন্ট গুলোকে ধরে না। ঠিক আছে? শুধুমাত্র কনটেন্টটাকে ধরে।
এরপর হচ্ছে আমাদের 30 নাম্বার যে প্রশ্ন, সেটা হচ্ছে হাউ ডু ইউ রিমুভ অ্যান এলিমেন্ট ফ্রম ডম? ডম থেকে আমরা কোনো একটা এলিমেন্টকে কিভাবে রিমুভ করব? তাহলে ১ম এ এলিমেন্টটাকে ধরতে হবে। ধরার জন্য আমরা গেট এলিমেন্ট বাই আইডি অথবা হোয়াটএভার ধরলাম। ধরার পরে আমরা রিমুভ চাইল্ড, প্যারেন্টকে ধরছি, চাইল্ডকে ধরছি। এরপরে আমরা প্যারেন্টের উপর একটা মেথড দিচ্ছি যে রিমুভ চাইল্ড। এরপর চাইল্ডটাকে দিলে ওই প্যারেন্ট থেকে সেই চাইল্ডটা চলে যাবে। আবার যদি আমরা চাই যে না, আমরা হচ্ছে কোনো একটা এলিমেন্টকে রিমুভ করে দেব, তাহলে এলিমেন্টকে ধরবো। ধরার পরে এলিমেন্ট ডট রিমুভ মেথড দেব। তাহলে এলিমেন্টটা চলে যাবে। আরেকটা হচ্ছে আমরা হচ্ছে কোনো একটা এলিমেন্টকে ধরবো। ধরার পরে তার ভেতরে যে আইটেম বা কনটেন্ট থাকে সেটাকে আমরা ইন্ট স্ট্রিং করে দিব। তাহলে তো সে রিমুভ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে ১ম এ হচ্ছে রিমুভ চাইল্ড। ধরে আমরা একটা আইটেমের মধ্যে ধর একটা ডিভের ভিতরে কিছু প্যারাগ্রাফ আছে। তো আমরা কি করব? ১ম এ ওই ডিভটিকে ধরবো প্যারেন্ট আইডির মাধ্যমে। তারপরে যে 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 প্যারাগ্রাফটাকে রিমুভ করতে তার মধ্যে আমরা চাইল্ড একটা আইডি দিব। তাহলে চাইল্ডটাকে ধরবো। তারপর প্যারেন্টের উপর মেথড চালাবো যে তুমি তোমার এই চাইল্ডটাকে রিমুভ করে দাও। তাহলে সে রিমুভ করে দিবে। আবার হচ্ছে আমরা চাই এটা সরাসরি একটা প্যারাগ্রাফকে ধরলাম। ধরার পরে তাকে রিমুভ করে দিলাম যে সে নিজে, নিজে রিমুভ হয়ে যাবে। আবার হচ্ছে আমরা কোনো আইটেমকে রিমুভ করতেছি না, আমরা তার মধ্যে উপস্থিতিকে মানে তারপরও আমরা তার উপস্থিতিকে নালিফাই করতে পারছি। সেটা হচ্ছে ইনার এস্টিমের এর মাধ্যমে। আমরা ধরি কোনো একটা প্যারাগ্রাফ, একটা প্যারেন্টকে ধরলাম, ডিপটাকে ধরলাম। ডিপের ভিতরে বেশ কিছু প্যারাগ্রাফ ছিল। কিন্তু আমরা যখন ইনার এস্টিমেল এন্টিটি দিব তাহলে সবগুলো রিমুভ হয়ে এমটি স্ট্রিং এ চলে আসবে। তো এভাবে চাইলে আমরা কোনো একটা ডমের ভিতরে আমাদের আইটেমগুলোকে রিমুভ করতে পারি। এরপরে আমাদের ৩১ নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে হোয়াট আর অ্যারো ফাংশনস এন্ড হাউ ডু দে ডিফার ফ্রম রেগুলার ফাংশনস? রেগুলার ফাংশন থেকে অ্যারো ফাংশনের মধ্যে পার্থক্য কি? প্রথমত যেটা আমরা দেখতে পাই যে অ্যারো ফাংশনের যে আমরা লিখি সেটা লেখার ধরন এবং নরমাল যে ফাংশন লিখি সেটা লেখার ধরন আলাদা। অ্যারো ফাংশনে আমরা একটা সমান চিহ্ন দেই। তারপর হচ্ছে আমরা গ্রেটার দ্যান দেই। তারপর হচ্ছে আমরা খুব সহজেই সংক্ষেপ সিনট্যাক্সের মাধ্যমে লিখি। আর যেটা ফাংশন কিওয়ার্ড দিয়ে লেখা হয় সেটার মধ্যে আমরা এরকম ধরনের গ্রেটার দ্যান চিহ্ন বা এসব ইউজ করি না। আবার অ্যারো ফাংশনে আমরা যদি এক সিঙ্গেল লাইনে রিটার্ন করা যায় তাহলে রিটার্ন কিওয়ার্ড না ইউজ করে আমরা সরাসরি রিটার্ন করে দিতে পারি। কিন্তু কিওয়ার্ড দিয়ে যে ফাংশন ডিফাইন করবো সেখানে কিছু রিটার্ন করতে হলে আমাদের রিটার্ন কিওয়ার্ড টেস্ট করতে হয়। তারপর হচ্ছে এই ফাংশনের ভিতরে মানে ফাংশনের ভিতরে দিস কাজ করে, কিন্তু এর ফাংশনের ভিতরে দিস কাজ করে না। তারপরে ফাংশনটা আমরা হোস্টিং করাতে পারি, কিন্তু এর ফাংশনটা হোস্টিং করে না। তো এই জিনিসগুলো হচ্ছে এর ফাংশন এবং রেগুলার ফাংশনের মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডিস্ট্রাকচারের কনসেপ্টটা কি? জাভাস্ক্রিপ্টের ডিস্ট্রাকচারের কনসেপ্টটা হচ্ছে আমরা কোন একটা ধরি অবজেক্ট ডিফাইন করছি। এখন অবজেক্টের প্রতিটা আইটেমকে যদি আমরা পাই তাহলে কিভাবে পাই? পারসন ডট নেম, পারসন ডট এজ এভাবে করে আমরা পাই, তাই না? কিন্তু জাভাস্ক্রিপ্টের ECMAScript 6 এ একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এই অ্যারেকে আমরা আইটেমগুলোকে কোনো ধরনের ডট নোটেশন ছাড়া আলাদা, আলাদা একটা ভেরিয়েবলে সরাসরি আমরা পেতে পারি। সেটার জন্য আমাদের এই সিনট্যাক্সটা ইউজ করতে হয়। সেটা হচ্ছে যে আমরা ১ম এ একটা কার্লি ব্রেস দেই। তারপর যে কি দিয়ে বা যে প্রপার্টি গুলো এই অবজেক্ট ধারণ করে শুধুমাত্র সেই প্রপার্টি গুলোকে আমরা যতগুলো দরকার, যেমন আমার নেম এই সিটি দরকার। যদি সিটি দরকার না থাকলে সিটি লিখতাম না। তাহলে ওইভাবে আমরা এগুলোকে লিখি। তারপরে ডান পাশে অবজেক্টটাকে মেনশন করে দিই যে এই অবজেক্টের থেকে এই ভেরিয়েবল গুলো এই ভেরিয়েবল নামের যে প্রপার্টি গুলো আছে সেগুলো আমরা এই ভেরিয়েবল গুলোর মধ্যে চাই। তাহলে সে কি করে? তাহলে সে দেখে যে এই নেম ভেরিয়েবলের ভ্যালু হিসেবে পার্সনের ভিতরে নেম নামে কোনো প্রপার্টি আছে কিনা। যদি থাকে তাহলে তার ভিতরে পুশ করে। আবার এইজ ভেরিয়েবলের জন্য পার্সনের ভিতরে এইজ নামে কোনো প্রপার্টি আছে কিনা। তারপরে এভাবে এইজ এর ভিতরে পুশ করে। আবার যখন আমরা এই অবজেক্ট স্ট্রাকচার করি অনেক সময় হতে পারে যে এই প্রপার্টি অলরেডি একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল নামে অলরেডি একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে ফেলছি, অর্থাৎ নেম নামে একটা ভেরিয়েবল অলরেডি ডিক্লেয়ার করছি, সেক্ষেত্রে সে এরর দিবে। তখন আমরা কি করতে পারি? এই এররটাকে আমরা রিনেম করতে, এই ভেরিয়েবলের নামটাকে আমরা রিনেম করতে পারি। সেক্ষেত্রে আমরা এভাবে ইউজ করি যে পার্সনের ভিতরে নেম নামের যে প্রপার্টি আছে সেটাকে নেম ভেরিয়েবলের ভিতরে ফুল নেম নামে সেট করে দাও। অর্থাৎ তখন ভেরিয়েবলের নামটা তখন ফুল নেম হয়ে যায়, ইয়ার্স হয়ে যায়, তখন আর এই আর নেম থাকে না। এভাবে আমরা এরর হ্যান্ডেল করতে পারি। তারপরে যদি কোনো আমাদের একটা অ্যারে থাকে, অ্যারেকে ডিস্ট্রাকচার করার জন্য আমরা অবজেক্টে যেরকম নেমিং এর মাধ্যমে করতাম, অ্যারেতে আমরা পজিশনের মাধ্যমে করি। ধরি আমাদের একটা অ্যারে আছে, অ্যারে অফ কালার্স রেড, গ্রিন, ব্লু। এটাকে আমরা যখন ডিস্ট্রাকচার করব তখন আমাদের একটা যেকোনো নাম দিলাম, ধরুন ফার্স্ট। তো ফার্স্ট কি করবে? ফার্স্টে হচ্ছে প্রথম যে এলিমেন্ট আছে অ্যারের রেডকে ধরবে, মানে ফার্স্টের ভ্যালু হবে রেড, সেকেন্ডের ভ্যালু হবে গ্রিন, থার্ডের ভ্যালু হবে ব্লু। এভাবে করে আমরা অ্যারেকে ডিস্ট্রাকচার করতে পারি। এক্ষেত্রে যদি আমরা সিকোয়েন্স মেনটেন না করি তখন আমাদের আবার একটু ঝামেলা হয়ে যাবে। মানে অ্যারে ডিস্ট্রাকচারিং এর ক্ষেত্রে ভেরিয়েবলের নামটা মেইন ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তার পজিশনটা। প্রথম পজিশনটা প্রথম এলিমেন্টকে ধরবে, সেকেন্ড পজিশনটা সেকেন্ড এলিমেন্টকে ধরবে। কিন্তু অবজেক্টের ক্ষেত্রে নামটা খুব ফ্যাক্ট, সেম নামের যদি কোনো প্রপার্টি না থাকে তাহলে সে এরর। এভাবে আমরা ডিস্ট্রাকচার করে থাকি জাভাস্ক্রিপ্টে। এরপর হচ্ছে আমাদের টেমপ্লেট লিটারেলসটা কি? টেমপ্লেট লিটারেলস হচ্ছে একটা স্ট্রিং লিটারেলস। এর মাধ্যমে আমরা মাল্টি লাইন এক্সপ্রেশন বা লাইন স্ট্রিং করতে পারি। যেমন আমাদের আগে একটা কনসোল করার সময় যখন একাধিক ভেরিয়েবলকে আমরা কনসোল করতাম তখন কনক্যাটেনেশনের জন্য আমরা এরকম একটা ক্রিটিক্যাল একটা সিম্বল ইউজ করতাম। প্লাস তারপরে ভেরিয়েবল থাকলে তার মধ্যে কোটেশন হতো না, কিন্তু ভেরিয়েবল না থাকলে তার মধ্যে কোটেশন হতো। মানে একটা বিদিকিচ্ছিরি অবস্থা। এটা আবার মাল্টি লাইন করতে গেলে আবার আরো অনেক কিছু ইউজ করতে হতো। কিন্তু আমাদের যখন টেমপ্লেট লিটারেলস আসছে তখন আমরা এই কঠিন কাজটাকে সহজে কিভাবে করতে পারি? আমরা কমা ইউজ না করে একটা হ্যাশট্যাগ, এটা কি বলে? এই যে এই সিম্বলের মাধ্যমে ডিফাইন করি। তারপরে আমরা যে ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতেছি তাকে ডলার্স এবং কার্লি সিম্বলের মাঝে ভেরিয়েবল নামটা ডিফাইন করে দিই। তাহলেই সে আমাদেরকে সেই ভেরিয়েবল গুলোকে দিয়ে দেয়। এভাবে মাল্টি লাইনেরও করতে পারি। তো এটা হচ্ছে টেমপ্লেট লিটারেল। মূলত কনক্যাটেনেশন এর কঠিন জিনিসটাকে এই টেমপ্লেট লিটারেল অনেক সহজ করে দিচ্ছে।
এরপরে আমাদের 34 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ স্প্রেড অপারেটর, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। স্প্রেড অপারেটরটা কি? স্প্রেড অপারেটরটা হচ্ছে কোন একটা অ্যারে অথবা অবজেক্টের এলিমেন্টগুলোকে আমরা যাতে তার রেফারেন্স ছাড়াই সহজেই আরেকটা অবজেক্টের ভিতরে বাইরের ভিতরে কপি করতে পারি, অথবা দুই তিনটা অ্যারে বা অবজেক্টকে আমরা কম্বাইন করে কোনো রেফারেন্সের কানেকশন ছাড়াই একটা নতুন অবজেক্ট ডিফাইন করতে পারি। এটাকে এর জন্য আমাদের অ্যারে অপারেটর ইউজ করা হয়, স্প্রেড অপারেটর ইউজ করা হয়। যেমন অ্যারে 1 এবং অ্যারে 2, এই দুটোকে মিলিয়ে আমরা একটা একটা যখন অ্যারে নিচ্ছি কম্বাইন্ড অ্যারে, তখন তার ভিতরে স্প্রেড অপারেটর থ্রি ডটের মাধ্যমে এলিমেন্টস গুলোকে বসিয়ে দিতেছি। তখন কি হচ্ছে, এই অ্যারে এবং অ্যারে টুর যে এলিমেন্টস গুলো শুধু সেগুলো আসছে, এদের যে রেফারেন্স, সেই রেফারেন্সটা আমাদের কাছে আর আসতেছে না। তো এগুলোর মাধ্যমে আমরা একটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা নতুন অ্যারে ডিফাইন করতে পারতেছি, সাবজেক্টের ক্ষেত্রেও তাই। ঠিক আছে? আবার দেখা গেছে কখনো আমাদের প্রয়োজন পড়তেছে যে একটা অ্যারের ডুপ্লিকেট বানাতে। তো অ্যারের ডুপ্লিকেট যদি আমরা শুধু সরাসরি ভ্যালু লিখে দিই, কপি ইকুয়ালস টু অরিজিনাল, তাহলে কিন্তু রেফারেন্সটাও কপি হয়ে যায়। অর্থাৎ পরবর্তীতে যদি কপির ভ্যালু চেঞ্জ করি, তাহলে অরিজিনাল ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি স্প্রেড অপারেটর দিয়ে থ্রি ডট দিয়ে ভ্যারিয়েবলের এলিমেন্টস গুলোকে ক্যাচ করি, তাহলে সেই রেফারেন্সের যে এররটা, সেটা থেকে আমরা বেঁচে যাই। আবার এটাই হচ্ছে আমাদের স্প্রেড অপারেটরের সিস্টেম। স্প্রেড অপারেটরের মাধ্যমে আমরা এভাবে করতে পারি। আর স্ট্রিং এর ক্ষেত্রে আমরা চাইলে প্রতিটা স্ট্রিং এর এলিমেন্ট গুলোকে আরেকটা অ্যারের ভিতরে পুশ করতে পারি স্প্রেড অপারেটরের মাধ্যমে। এখানে একটা স্ট্রিং আছে হ্যালো, হ্যালোটাকে আমরা চার নামে একটা একটা ভেরিয়েবলের ভিতরে যখন স্প্রেড অপারেটরের মধ্যে বসাই দেবো, তখন সে আমাদেরকে একটা অ্যারে অফ লেটার্স দিবে। অর্থাৎ তখন প্রতিটা হ্যালো লেখার প্রতিটা আইটেম গুলোকে একটা এলিমেন্ট হিসেবে নতুন একটা অ্যারে ডিফাইন করবে। এরপর হচ্ছে আমাদের 35 নম্বর যে প্রশ্ন, হোয়াট আর ডিফল্ট প্যারামিটারস ইন ES6। ডিফল্ট প্যারামিটার কি? ডিফল্ট প্যারামিটার হচ্ছে ইকমাস্ক্রিপ্টে আমরা নতুন একটা ইকমাস্ক্রিপ্ট 6 একটা নতুন ফিচার্স অ্যাড হয়েছে। সেটা হচ্ছে যখন আমাদের কোনো একটা ফাংশন আমরা ডিফাইন করি এবং তার মধ্যে কোনো একটা প্যারামিটার আমরা চাই যে এই ফাংশনটা রেগুলার হতে হলে তার একটা প্যারামিটার দিতে হবে। তো অনেক সময় দেখা গেছে ফাংশনটা কল করার সময় আমরা কোনো প্যারামিটার দিই না, তখন আগে এরর দিত। কিন্তু এখন একটা ডিফল্ট প্যারামিটার হিসেবে আমরা যখন ভ্যালু গেস্ট সেট করে দিতেছি, তখন কি হতেছে, যদি কখনো প্যারামিটার দিতে ভুলে যাই বা না দিই, তখন সে ডিফল্ট হিসেবে গেস্টটাকে ধরবে এবং সে অনুযায়ী সে কাজ করবে, কোনো এরর দেবে না। এবং যখন আমরা প্যারামিটার দিব, তখন সেই প্যারামিটার ভ্যালুটাকে ডিফল্ট এই ভ্যালুর সাথে রিপ্লেস করে দেবে। কিন্তু যদি আমরা আগে যেটা হতো, যে এখন যদি আমরা এরর এভাবে কোনো প্যারামিটার দেওয়ার কথা কিন্তু না দিতাম, তাহলে সে এরর দিত। এখন আর ওই জিনিসটা হয় না। সে একটা প্রাইমারি একটা ভ্যালু সে সেট করে, এবং যখন দেখে যে প্যারামিটারের ভ্যালুটা উপস্থিত ইনভোক করার সময়, তখন সে এই প্রাইমারি ভ্যালুটাকে রিপ্লেস করবে। এটাই হচ্ছে ডিফল্ট প্যারামিটার ES6 এর। এরপর হচ্ছে হাউ ডু ইউ ইউজ দ্য রেস্ট প্যারামিটার ইন ফাংশন। ফাংশনে আমরা রেস্ট প্যারামিটার কিভাবে ইউজ করি? রেস্ট প্যারামিটার হচ্ছে, ধরা যাক একটা ফাংশন, এর ভিতরে কতগুলো প্যারামিটার একবারে আসবে আমরা জানি না। একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু জানি না, আমাদেরকে এরর থেকে বাঁচতে হলে কি করতে হবে? একটা সিস্টেম বানাইতে হবে যে কিনা সবগুলো প্যারামিটারকে ধরে অপারেশনটা করতে হবে। যেরকম আমরা একটা ফাংশন বানাচ্ছি, যার কাজ হচ্ছে যতগুলো প্যারামিটার আসবে সেগুলোকে যোগ করে একটা ভ্যালু দিবে। কিন্তু প্যারামিটার কয়টা আসবে সেটা আমাদের জানা নেই। সেক্ষেত্রে আমরা থ্রি ডট এর মাধ্যমে একটা কি বলে, এটাকে রেস্ট প্যারামিটার বলে, সেই প্যারামিটার আমি ডিফাইন করতে পারি। তো সে কি করে, প্যারামিটার যতগুলোই আসুক, ৫ আসুক, ১০০ আসুক বা ১০০ আইটেম আসুক, সবগুলোকে সে এখানে একটা অ্যারে হিসেবে কাউন্ট করবে। অর্থাৎ এই আইটেমগুলো প্রথম এটা একটা অ্যারে হিসেবে রিসিভ করবে। মানে এই অ্যারের ভ্যালুগুলো হবে এই আইটেমগুলো। তারপরে সেই অনুযায়ী সে যে ফাংশন করা দরকার, যেমন অ্যারের ভিতরে রিডিউস করে প্রতিটা আইটেমকে আমরা যোগ করে দিই। এটাই হচ্ছে বেসিক্যালি রেস্ট প্যারামিটারের ফাংশন। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের 36, 37 এর মধ্যে আমাদের যেটা হচ্ছে যে হোয়াট ইজ কলব্যাক এন্ড কলব্যাক হেল, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। কলব্যাক ফাংশনটা কি? আমরা জানি আ ওইটার নাম কি জানি? ভুলে গেছি। যে আমাদের যে ফাংশনটা হচ্ছে অন্য একটা ফাংশনকে রিসিভ করে, সেই ফাংশনটাকে বলা হয় হচ্ছে হার্ডওয়্যার ফাংশন। অর্থাৎ যে ফাংশনটা অন্য একটা ফাংশনকে তার প্যারামিটার হিসেবে রিসিভ করে, তাকে বলা হয় হার্ডওয়্যার ফাংশন। এখন এই যে প্যারামিটার, যে একটা ফাংশন এবং অন্য একটা ফাংশনের প্যারামিটার হিসেবে আসতেছে, অর্থাৎ যে ফাংশন অন্য একটা ফাংশনের প্যারামিটার হিসেবে প্রবেশ করে বা প্যারামিটার হিসেবে সে ব্যবহৃত হয়, তো সেই ফাংশনকে বলা হয় কলব্যাক ফাংশন। এবং এই কলব্যাক ফাংশনের মাধ্যমে আমরা অনেক সময় আমাদের লুপিং এর কাজটা করতে পারি খুব সহজেই। ফর লুপ না ইউজ না করে আমরা এই কলব্যাক ফাংশন আমরা করতে পারি। আর কলব্যাক হেল বলতে বোঝায় যখন এভাবে একটার ভিতর আরেকটা ফাংশন এভাবে নেস্টেড হইতে হইতে এমন একটা অবস্থা আসে যে আমরা ওই রিডেবিলিটি হারাই ফেলছি। মানে এই কোডটা এখন আর পড়ে বোঝা কষ্ট হইতেছে যে কোনটা ফাংশন, কোনটা কলব্যাক কোনটা। তো এই যে একটা অরাজকতা তৈরি হয়েছে অতিরিক্ত কলব্যাক ফাংশন ইউজ করার কারণে, একে বলা হয় কলব্যাক হেল্প। এরপরে আমাদের 38 নাম্বার যে প্রশ্ন, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে প্রমিস কি? প্রমিস মূলত হচ্ছে একটা, জাভাস্ক্রিপ্টে হোক আর যেখানে হোক, প্রমিস মূলত হচ্ছে একটা কাজ বা একটা শর্ত বা একটা ওয়াদা। সে চাইলে সঠিক হইতে পারে, মানে পুরো ওয়াদাটা পূরণ হইতে পারে বা ওটা পূরণ নাও হইতে পারে। পূরণ হইলে সে যে আকাঙ্ক্ষা বা যে পাওয়ার কথা সেটা পাবে, আর পূরণ না হলে সেটা পাবে না। তো এটা আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে লিখি? লিখি হচ্ছে আমরা একটা প্রমিস নামে একটা ক্লাস পাই, যেটা হচ্ছে আমাদের দুটো প্যারামিটার, একটা ফাংশন সে এখানে অ্যাকসেপ্ট করে, কলব্যাক ফাংশন। সেই ফাংশনের ভিতর দুটো প্যারামিটার থাকে, একটা হচ্ছে রিজলভ এবং রিজেক্ট।
যদি আমাদের প্রমিসটা ফুলফিল হয় তাহলে সে রিজলভ করে এবং ডাটাটাকে আমাদের রিটার্ন করে প্রমিসের পরে যে ডাটাটা আসার কথা। আর যদি সে সেটা না করে তাহলে রিজেক্ট হয়ে আমাদের এরর চলে আসে যে এটা রিজলভ হতে পারেনি। তো এইভাবে আমরা প্রমিস ডিফাইন করি। প্রমিস ডিফাইন করার পরে সেই প্রমিসটাকে আমরা প্রমিস থেকে যে রেজাল্ট সেই রেজাল্টটা পাওয়ার জন্য আমরা এভাবে চেইনিং করে থাকি। যে এই ফিজ ডাটাকে আমরা যখন কল করলাম, কল করার পরে সে একটা প্রমিস রিটার্ন করবে। প্রমিসটাকে আমরা প্রথমে দিন দিয়ে ধরলাম। দিন দিয়ে ধরার পরে যে ডাটাটা পাবো সেই ডাটাকে আমরা কনসিডার করবো। আর যদি এরর দেয় তাহলে ক্যাচের মধ্যে সেই ডাটাটাকে এররটাকে ধরবো। এরপরে এররটাকে আমরা মানে যা করার অপারেশন করবো। এরপর হচ্ছে আমাদের ৩৯ নম্বর প্রশ্ন। এটা হচ্ছে হাউ ডু ইউ চেঞ্জ প্রমিসেস? দেখা যাক আমাদের একসাথে একাধিক প্রমিস আছে। তো আমাদের সিস্টেমটা হচ্ছে একটার পরে একটা প্রমিসের অ্যাকশন চলবে। একসাথে চলবে না। তো সেক্ষেত্রে আমরা প্রমিসটাকে চেইনিং করি। কি? সেটা কিভাবে? সেটা হচ্ছে ধরি আমরা একটা ফাংশন নিচ্ছি যেটাকে প্রমিস রিটার্ন করে। এবং এই প্রমিসটা একটা স্পিচ রিজলভ করতেছে। মানে এই প্রমিসটা রিজলভ হলে আমরা এই ডাটাটা পাবো, এই স্ট্রিংটা পাবো। আবার আরেকটা প্রমিস যেটা রিজলভ হলে আমরা সে একটা ভ্যালু নিতেছে এবং ভ্যালু রিজলভ হলে সে ভ্যালু সহ আরেকটা পূর্ণাঙ্গ স্ট্রিং রিটার্ন করতেছে। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? তো প্রথমে কি? প্রথমে আমরা স্টেপ 1 এটাকে আমরা যখন আ কল দিব, কল দিলে সে একটা প্রমিস রিটার্ন করবে। সেই প্রমিসটাকে আমরা দিন দিয়ে ধরবো। ধরার পরে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে স্টেপ 1 এটাকে আমরা রেজাল্ট হিসেবে পাবো। এখন আমরা দেখছি যে স্টেপ 2 প্রমিস। স্টেপ 2 প্রমিস একটা ডাটা সে প্যারামিটার হিসেবে নিতেছে। তাহলে আমরা এখানে কি করলাম? স্টেপ 2 কে কল করে এই যে ডাটা যেটা আমরা প্রমিস 1 এ পেয়েছি সেটাকে আমরা এটার ভেতর দিয়ে ইনভোক করলাম স্টেপ 2 প্রমিসকে। স্টেপ 2 ফাংশনকে। স্টেপ 2 ফাংশন আবার আরেকটা প্রমিস রিজলভ করে। তখন সেটাকে আমরা দিন দিয়ে ধরলাম। ধরার পরে এটা যে ডাটাটা রিজলভ করে সেই ডাটাটা হচ্ছে আমরা প্যারামিটার হিসেবে তৈরি এই যে রেজাল্টটা, এই রেজাল্টটাকে আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি। আর রেজাল্টটা পাচ্ছি আমরা স্টেপ 1 থেকে। তখন সে কি করবে? এখানে দিয়ে একটা পূর্ণাঙ্গ স্ট্রিং রিটার্ন করবে হচ্ছে এই সেকেন্ড দেনে। দেওয়ার পরে সেটাকে আমরা কনসোল লগ করে দেখাই দিলাম। আর যদি এরর থাকে তাহলে এররটাকে আমরা দেখাই দিই। তো এভাবে একটার পর একটা চেইন। এভাবে যদি আরো প্রমিস থাকতো সেটাকে আবার যদি এরকম কানেক্টিং করার ইচ্ছা প্রয়োজন পড়তো তাহলে সেভাবে আবার দিন দিয়ে ধরতাম। ধরার পর আবার এসে সেটা রিজলভ হওয়া ডাটাকে নিতাম। নেওয়ার পরে এভাবে আমরা কাজ করতাম। এরপর হচ্ছে ৪০ নাম্বার। হোয়াট ইস দ্য পারপোজ অফ প্রমিস অল? প্রমিস অল এর পারপোজটা হচ্ছে ধরা যাক আমাদের একসাথে অনেকগুলো প্রমিস আছে। আমরা সবগুলোকে একসাথে রিজলভ করতে চাই। সেক্ষেত্রে আমাদের সিনট্যাক্সটা কি হবে? যে প্রমিস ডট অল এরপরে আমরা একটা একটা এই ফাংশনটার মধ্যে একটা প্যারামিটার দিতে হবে। প্যারামিটার হিসেবে একটা অ্যারে যাবে। যে অ্যারের ভিতরে যতগুলো প্রমিস আছে এগুলো রিজলভ হওয়া যে ডাটা সেই ডাটাগুলো এখানে আসবে। ঠিক আছে? যেমন এটা রিজলভ হলে 3 আসবে। প্রমিসটা রিজলভ হলে আমরা এখানে এ এই যে আমরা 42 পাবো। এভাবে আমরা যখন এগুলোকে যখন আমরা রিজলভ করলাম, রিজলভ করার পরে আমরা একটা কি পাচ্ছি? একটা একটা ২ টাকে রিজলভ করে একসাথে একটা ভ্যালু পাচ্ছি রিটার্ন। যেটার মধ্যে ১ম টা থেকে আমরা রিটার্ন পাচ্ছি হচ্ছে 3 আর দ্বিতীয়টা থেকে রিটার্ন পাচ্ছি হচ্ছে 42। তো এইভাবে এটাকে ধরে আমরা এভাবে প্রমিস ডট অল দিয়ে কাজ করব। আর যদি এরর থাকে এররটাকে আমরা শো করব যে এরকম এরর আসছে। তো এভাবে আমরা প্রমিস অল এর মাধ্যমে একসাথে অনেকগুলো প্রমিসকে রিজলভ করতে পারি বা একসাথে অনেকগুলো প্রমিস নিয়ে কাজ করতে পারি। এখন আমার কোয়েশ্চেন এটা হচ্ছে প্রমিস ডট রিজলভ আর হচ্ছে নিউ দিয়ে প্রমিস, নিউ কিওয়ার্ড ইউজ করার পরে প্রমিস তারপর একটা ফাংশন। এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে প্রমিস ডট রিজলভ এর মাধ্যমে আমরা ইমিডিয়েটলি একটা প্রমিসকে রিজলভ করে দিতেছি। কোন ধরনের কন্ডিশন চেক করতেছি না, কোনো অপারেশন চেক করতেছি না। কিন্তু যখন আমরা প্রমিস কে নিউ কিওয়ার্ড ইউজ করতেছি তখন আমরা একটা ফাংশন পাচ্ছি। তার ভিতরে একটা কলব্যাক ফাংশন দিতেছি। সেখানে আমরা ২ টা প্যারামিটার দিতে পারি, রিজলভ অথবা রিজেক্ট। এরপরে তার ভিতরে আমরা তাহলে কন্ডিশন দিতে পারি। এবং কোনো কারণে যদি সে রিজেক্ট হয় তাহলে সে এই প্রমিসটা রিজেক্ট হবে। আর যদি কোনো কারণে প্রমিসটা রিজলভ হয় তাহলে রিজলভ হবে। মানে ভিতরে একটা অপারেশন করব। এবং সেই অপারেশনের আউটপুটের সাপেক্ষে আমরা কাজ করব। যার ফলে আমরা তখন নিউ কিওয়ার্ড টেস্ট করি। What are the purpose of finally method in promises? ফাইনালি মেথড জিনিসটা কি? ফাইনালি মেথড হচ্ছে আমরা যেকোনো প্রমিস সে রিজলভ হইতে পারে, রিজেক্ট হইতে পারে। রিজলভ হওয়ার পরে এক ধরনের কাজ করবে, রিজেক্ট হওয়ার পরে আরেক ধরনের কাজ করবে। তো এই জিনিসটা মধ্যে ফাইনালি আসে এই কারণে যে তোমার রিজলভ হোক অথবা রিজেক্ট হোক, যাই হোক, ফাইনালি তাকে এই কাজটা করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে একদম মাস্ট ভিজিটিং একটা একটা স্টেপ। মানে সেটা প্রমিসটা রিজলভ হোক অথবা রিজেক্ট হোক, তাকে ফাইনালিতে এই কাজটা করতে হবে। ফাইনালির ভিতরে যে কোডটা থাকবে সেই কোডটা তাকে এক্সিকিউট করতেই হবে। তো এই কারণে ফাইনালি আসে। ফাইনালির ভিতরে যে কোডটা থাকে সেটা কোন ধরনের প্রমিসের রিজলভ অথবা রিজেক্ট হওয়ার উপর ডিপেন্ড করে না। বরং এটা হচ্ছে কোন একটা স্টেপের ফাইনাল কনক্লুশন হিসেবে এটা হচ্ছে এক্সিকিউট হয়। এরপর হচ্ছে আমাদের 42 নাম্বার কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য পারপোজ অফ অ্যাসিঙ্ক অ্যাওয়েট? অ্যাসিঙ্ক অ্যাওয়েটও প্রমিসের মতোই অ্যাসিঙ্ক্রোনাস যে ফাংশন আছে তাকে রিজলভ করার জন্য বা তাকে এক্সিকিউট করার জন্য ইউজ করা হয়। কারণ আমরা জানি অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনকে অ্যাসিঙ্ক্রোনাস যে ফাংশনগুলো আছে সেগুলো আমাদের কখন রিজলভ হবে তা আমাদের জানা থাকে না। তবে তার উপর ভিত্তি করে যদি কোনো কাজ আমাদের করতে হয় সেক্ষেত্রে তো ওই ডাটাটা আমাদের দরকার। এই কারণে আমরা তখন অ্যাসিঙ্ক অ্যাওয়েট ইউজ করে আমরা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনকে সিঙ্ক্রোনাইজলি আমরা ইউজ করার মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করি। তো অ্যাসিঙ্ক অ্যাওয়েট এই ফাংশনটা হচ্ছে অনেকটা বেশি রিডেবল প্রমিসের চাইতে। প্রমিসের মধ্যে আমরা দেখছি যে মানে একটু বেশি ঝামেলা দেন ক্যাচ তারপর আরো অনেক কিছু করতে হয়। কিন্তু অ্যাসিঙ্ক অ্যাওয়েট আমরা খুব সহজেই এই জিনিসটা সহজেই সলভ করতে পারি এবং দেখি কোডটা খুব ক্লিন থাকে। তো এটা হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক অ্যাওয়েটের যে উদাহরণ, যেখানে আমরা হচ্ছে একটা একটা ফাংশন বানাইছি যেটা হচ্ছে একটা অ্যাসিঙ্ক ফাংশন। এটার মধ্যে আমরা একটা ফেচিং করতেছি। ফেচিং এর পর যে ডাটাটা আসতেছে, সেই ডাটাটা যদি থাকে তাহলে আমরা পরবর্তীতে যে সেই ডাটাকে আমরা পার্স করতেছি JSON এ এবং ডাটাটাকে আমরা ইউজ করতেছি। আর যদি কোনো কিছু না থাকে তাহলে এরর করে পাঠিয়ে দিচ্ছি। মানে এখানে কোনো ধরনের ওই স্টেপ বাই স্টেপ এর কাহিনী নাই। খুব সহজে আমরা বুঝতে পারতেছি এবং পড়তে পারতেছি ডাটাটাকে। এরপর হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট এবং প্রমিসের মধ্যে পার্থক্য কি? অ্যাসিঙ্ক অ্যাওয়েট এবং প্রমিসের মধ্যে পার্থক্য হচ্ছে
অ্যাসিঙ্ক অ্যাওয়েট এর মাধ্যমে অ্যাসিঙ্ক্রোনাস যে ফাংশনটা, সেই ফাংশনটাকে আমরা সিঙ্ক্রোনাস একটা লুকিং দিই। কোড স্ট্রাকচারটা খুব সুন্দর এবং সহজেই আমরা বুঝতে পারি। এখানে ট্রাই এবং ক্যাচ থাকার কারণে আমরা খুব সহজেই এররটাকে হ্যান্ডেল করতে পারি। আর ট্রেনিং এর প্রমিসের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা করার জন্য ট্রেনিং করতে হয়। ডিবাগিং এ অ্যাসিঙ্ক অ্যাওয়েট খুব ইজিয়ার। এটাই হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট এবং প্রমিসের মধ্যে পার্থক্য। তো আমাদের যে এখন ৩৬ নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে যে হাউ ডু ইউ কনভার্ট এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ইনটু জেসন স্ট্রিং? আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে জেসনে কিভাবে কনভার্ট করব? এর জন্য জাভাস্ক্রিপ্টে একটা মেথড আছে, সেটা হচ্ছে json.stringify। এর ভেতরে আমরা যদি যে অবজেক্টটা দিই সেটা হচ্ছে সে স্ট্রিং এ পার্স করে আমাদেরকে সেই স্ট্রিংইফাই ভ্যালুটা দেয়। যেমন এখানে একটা অবজেক্ট হচ্ছে ইউজার, যেখানে নেম, এজ এবং ইজ অ্যাডমিন, এটা হচ্ছে কি ভ্যালু প্রপার্টি এবং ভ্যালু এভাবে ডিফাইন করা হচ্ছে। এটাকে আমরা যখন json.stringify ভিতরে এই ইউজারটাকে দিব, এই ফাংশনটা আমাদেরকে একটা স্ট্রিংইফাইড একটা ভ্যালু রিটার্ন করবে, যেটাকে আমি জেসন স্ট্রিং এর ভিতরে হোল্ড করতেছি এবং এটা কনসোল করে দেখতে পাই যে এটা এখন আর অবজেক্ট নাই। এটা একটা স্ট্রিং এর মতো ভ্যালু হয়ে গেছে। এভাবে আমরা জাভাস্ক্রিপ্টে কোনো একটা অবজেক্টকে জেসনে কনভার্ট করি। আবার কোনো একটা স্ট্রিং জেসনকে কিভাবে আমরা অবজেক্টে কনভার্ট করব? এজন্য একটা জাভাস্ক্রিপ্টের মেথড আছে, সেটা হচ্ছে json.parse। এখানে জেসনটা কিন্তু বড় হাতের, স্ট্রিংইফাই এর ক্ষেত্রে বড় হাতের, পার্স এর ক্ষেত্রে বড় হাতের। এখানে যদি আমরা কখনো কোনো স্ট্রিংইফাইড কোনো ভেরিয়েবলকে আমরা দেই, তাহলে সেটাকে সে আমাদের অবজেক্টে রূপান্তর করে দেয়। তখন সেটাকে আমরা যেভাবে নোটেশনের মাধ্যমে অবজেক্ট যেহেতু সেটা আমরা নোটেশনের মাধ্যমে পেতে পারি। যেভাবে আমরা একটা স্ট্রিংকে জেসন স্ট্রিংকে আমরা অবজেক্টে কনভার্ট করতে পারি। এরপর হচ্ছে আমাদের 48 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে যে লোকাল স্টোরেজ এবং জাভাস্ক্রিপ্টের লোকাল স্টোরেজ জিনিসটা কি? জাভাস্ক্রিপ্টে আমরা জানি যে ব্রাউজারে আমাদের একটা ওয়েব স্টোরেজ আছে লোকাল স্টোরেজ নামে। সেটার মধ্যে আমরা যদি স্ট্রিং ফর্মে আমরা অবজেক্টকে রাখি বা অথবা কোনো একটা কি ভ্যালু পেয়ারের মাধ্যমে ডাটাকে রাখতে পারি। জাভাস্ক্রিপ্টে চাইলে আমরা কোনো একটা ডাটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেই ওয়েব স্টোরেজের মধ্যে সেভ করতে পারি। এজন্য আমাদের লোকাল স্টোরেজ বেশ কিছু মেথড দেয়। সেটা হচ্ছে লোকাল স্টোরেজ অফ সেট আইটেম। অর্থাৎ কোনো একটা ডাটাকে আমরা যদি স্টোর করতে চাই লোকাল স্টোরেজের ভিতরে, সেক্ষেত্রে আমাদের সেট আইটেম মেথডটা ইউজ করতে হয়। যার মধ্যে প্রথমে আমরা একটা নাম দিই, কি নামে সেভ করবো, এরপর ভ্যালু দিই, কি ভ্যালু সেট করবো। তো এটা হচ্ছে সেট করার নিয়ম। এরপর হচ্ছে তাকে যদি গেট করতে চাই, আমরা চাই যে লোকাল স্টোরেজে যে ডাটাটা আছে সেটাকে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে পেতে চাই। সেক্ষেত্রে গেট আইটেম, এবং গেট আইটেম শুধুমাত্র যে নামের ভেরিয়েবলে যে নামে আমরা সেট করছি সেই নামটা দিলে সে ডাটাটা দিয়ে দেয়। এরপর হচ্ছে হ্যাঁ, সেট আইটেম আর গেট আইটেম এর মাধ্যমে আমরা চাইলে কোনো ডাটাকে লোকাল স্টোরেজে সেটও করতে পারি, আবার কোনো ডাটাকে লোকাল স্টোরেজ থেকে গেটও করতে পারি। এখন হচ্ছে লোকাল স্টোরেজে কিন্তু কোনো একটা অবজেক্ট সরাসরি সেট করা যায় না। এজন্য তাকে স্ট্রিংইফাই করতে হয়। এজন্য প্রথমে কি অবজেক্টকে আমরা স্ট্রিংইফাই করি, তারপর সেই স্ট্রিংইফাইড অবজেক্টটাকে আমরা সেট আইটেমের মাধ্যমে সেট করতেছি। গেট আইটেমের মাধ্যমে তাকে যখন আমরা আবার ফাইলের ভিতর থেকে আমরা আনতেছি, তখন সেটাকে পার্স করে স্ট্রিংইফাইড ভ্যালুকে পার্স করে অবজেক্টে কনভার্ট করে তারপর আমরা ইউজ করতেছি। এটাই হচ্ছে লোকাল স্টোরেজ মেইনটেন্যান্স করার নিয়ম। আবার ডিফারেন্স বিটুইন সেশন স্টোরেজ এবং লোকাল স্টোরেজ। সেশন স্টোরেজ একটা ওয়েব স্টোরেজ, যেটা কিনা ব্রাউজারের মধ্যে থাকে। তবে এটা হচ্ছে একটা নির্দিষ্ট সেশনের যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ আমরা যদি ট্যাবটাকে ক্লোজ করে দিই, ব্রাউজারের ট্যাব, তাহলে সেশন স্টোরেজের ডাটাগুলো একদম নাল হয়ে যায়। অন্যদিকে লোকাল স্টোরেজটা টাইমের উপর ডিপেন্ড করে না। যতক্ষণ পর্যন্ত আমরা সেটাকে রিমুভ না করি, ততক্ষণ পর্যন্ত সেটা লোকাল স্টোরেজের মধ্যেই সেট থাকে। এটা হচ্ছে লোকাল স্টোরেজ এবং সেশন স্টোরেজের মধ্যে পার্থক্য। এবং দুইটার মধ্যে সেট করার মেথড, গেট করার মেথড সেম, সেট আইটেম, গেট আইটেম। এরপর হচ্ছে যে আমরা কিভাবে একটা লোকাল স্টোরেজ থেকে ডাটাকে রিমুভ করবো, অথবা সবগুলো লোকাল স্টোরেজের ডাটা রিমুভ করবো। এর জন্য প্রথমে আমরা হচ্ছে গেট করি, আইটেমটাকে গেট করি, অথবা দেখা গেছে যে সেট করি প্রথমে আইটেমটাকে সেট করার পরে আমরা চাইলে সেই নামটাকে ইউজ করে তাকে রিমুভ আইটেম, যে আইটেমটা সেই আইটেমের নাম দিয়ে আমরা রিমুভ করে দিতে পারি। অথবা লোকাল স্টোরেজ ক্লিয়ার করে দিলে সমস্ত লোকাল স্টোরেজ যতগুলো ডাটা আছে সব একদম রিমুভ হয়ে যায়। এভাবে আমরা চাইলে লোকাল স্টোরেজ থেকে ডাটা রিমুভ করতে পারি। এই ছিল হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপর আমাদের 50টা প্রশ্ন। এর পরবর্তীতে আমরা ভিডিও আনবো যেটা হবে রিঅ্যাক্টের উপরে। আসসালামু আলাইকুম।